মর্নিং এভরিওয়ান। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে আমাদের সোলার সিস্টেম বা আমাদের এই আর্থ তৈরি হলো। তার আগে বলেছিলাম কিভাবে আমাদের ইউনিভার্স তৈরি হলো। আবার মাঝখানে যে একটা ভিডিও বা লাস্ট যেটা বাকি রয়েছে, আমাদের যে পৃথিবী তৈরি হলো, পৃথিবীর পরে যে বায়ুমণ্ডলটা কিভাবে সৃষ্টি হলো। তো সেইটা নিয়ে আজকে আমি কথা বলবো, বায়ুমণ্ডলটা আমাদের কিভাবে সৃষ্টি হলো। আর বায়ুমণ্ডলের সৃষ্টি যে হলো সেই ব্যাপারেই আমি আজকে পরপর ডিসক্রাইব করে বলবো যে কীরকম করে কি সৃষ্টি হলো। আজকে আমি তাহলে কথা বলছি, তাহলে শুরু করছি যে আজকে আমাদের বায়ুমণ্ডলের কিভাবে বিস্তার হলো আস্তে আস্তে পরপর প্রসেস। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি পিছনে একটা ভিডিও চালিয়েছি। পরপর যে ফরমেশনটা প্রথমে এলো, ফরমেশনটা হচ্ছে এটাই যে প্রথমে আর কি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, এই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস প্রথমে ছিল। কোনো রকম কোনো গ্যাস তখন তৈরি হয়নি, কার্বন ডাই অক্সাইডও তৈরি হয়নি, তখন নাইট্রোজেনও তৈরি হয়নি, তখন কিছু তৈরি হয়নি। তার কারণ তখন পৃথিবী ছিল একদম মানে ভেপার, মানে একদম গরম আগ্নেয় পিণ্ড। এবার তারপর আস্তে আস্তে দেখতে পাওয়া যায় পৃথিবীর মধ্যে, পৃথিবীর যে নিজের ঘূর্ণন বেগ আছে, সেই ঘূর্ণন বেগ ঘুরতে 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 পৃথিবী তার নিজের অ্যাক্সিসে ঘুরতে ঘুরতে, আর যে নিকেল লোহাগুলোকে যে নিচের দিকে যে টেনে নিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিসের কারণে, এর ফলে কি হলো, পৃথিবীর মধ্যে অনেক সময় ভলক্যানিক ইরাপশন দেখতে পাওয়া গেছে, যেটা এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায়, কয়েকদিন আগে যেমন ইথিওপিয়াতে হলো, সেরকমই যখন আগে ছিল প্রায় 450 কোটি বছর আগে, তখনও সেই ভলক্যানিক ইরাপশন হচ্ছিল। তবে তখন কোনো রকম কোনো সাগর, মহাসাগর বা প্লেট এরকম কোনো রকম কোনো বস্তু ছিল না। খালি ছিল পৃথিবী একটা জ্বলন্ত থকথকে একটা আগ্নেয়পিণ্ড, তার মধ্যে ভলক্যানিক ইরাপশন হচ্ছে। এই ভলক্যানিক ইরাপশনের ফলে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে হতে থাকে রিলিজ অফ গ্যাসেস, বিভিন্ন ধরনের গ্যাসেস রিলিজ হয়, যেটাকে আমরা ভলক্যানিক রিলিজেস গ্যাসেস বলে থাকি। এবার কি কি ধরনের গ্যাস রিলিজ হয়? এখান থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়, নাইট্রোজেন রিলিজ হয়, তারপরে আস্তে আস্তে ওয়াটার ভেপার রিলিজ হয়। এরকম করেই দেখতে পাওয়া যায় আমাদের যে বিভিন্ন গ্যাসের যে সংমিশ্রণ হয়। এরপর আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম কন্ডেনসেশন নিউক্লিয়াই, এটা এবার এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা না হলে কোনোদিন মেঘ তৈরি হবে না। এবার কার কার সাথে এই ফরমেশনটা হতে হবে? একটাই বেসিক্যালি জিনিস, যেটা হচ্ছে H2O বা ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার কি করে এলো সেটা পরের ব্যাপার। আগে বলছি যে বিভিন্ন রকম যে গ্যাস, মিথেন, তার মধ্যে একটা মিথেন যে তৈরি হলো, মিথেন তৈরি হওয়ার পর এরপরে আস্তে আস্তে ফরমেশন অফ ওশেন হলো। এবার যদি যখন আর্থ আস্তে আস্তে ঠান্ডা হতে থাকলো, আর্থের মধ্যে ওয়াটার ভেপার এবং কন্ডেনসেশন তৈরি হলো। যখন কন্ডেনসেশন তৈরি হলো তখন মেঘ তৈরি হলো। মেঘ থেকে যখন আস্তে আস্তে আর্থের মধ্যে প্রথম বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের ফলে, এবং যে বৃষ্টিপাতটা ছিল সেটা প্রচুর পরিমাণে, এখনকার মতন না যে অল্প করে হচ্ছে বা আমাদের বর্ষাকালে যেরকম হয় সেরকম হয়। সেই যে বৃষ্টিপাতটা প্রায় কয়েক লক্ষ বছর চলেছিল, এবং কয়েক লক্ষ বছর চলার পর কোনো কোনো জায়গায় যে সমস্ত জায়গা উঁচু ছিল সেগুলো ক্রাস্ট হয়ে গেছে, বা আমাদের যেটা ভূত্বক, এবং যে জায়গাগুলো নিচু ছিল সেগুলো হয়ে গেছে মহাসাগরে পরিণত হয়ে গেছে। মহাসাগর যখনই হয়ে গেল পরিণত, তারপরে তো নর্মাল একটা অ্যাটমসফিয়ারিক তৈরি হয়ে গেল। তারপরে কি হলো, ওর মধ্যে যেহেতু আমাদের সূর্য, তখন সূর্য আমাদের যেহেতু অ্যাক্সিসের মধ্যে রয়েছে, এবার কি হলো, তারপরে সূর্য অ্যাক্সিসের মধ্যে থাকার পর ওর মধ্যে কি আমাদের যে পৃথিবীর মধ্যে ফটোসিনথেসিস চালু হয়ে গেল। বিভিন্ন ব্যাকটেরিয়া, ছোট ছোট যে সমস্ত প্লান্ট আছে, ফটোসিনথেসিস শুরু হয়ে গেল। ফটোসিনথেসিস হওয়ার পর দেখতে পাওয়া যায় যে আমাদের এখনকার দিনে যে সমস্ত উদ্ভিদ, প্রাণী জগৎ রয়েছে, সবই হচ্ছে ফটোসিনথেসিসের ব্যাপার। ফটোসিনথেসিস যদি না হতো আমাদের পৃথিবীতে, তাহলে কখনোই এই পৃথিবী বা আমরা যেখানে বেঁচে আছি, বা এই যে আমাদের মানব জীবনের যে সৃষ্টি, সেটা কোনোদিনও হতোই না কোনোদিনও। সেই জন্য ফটোসিনথেসিস আর কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের থেকেও কার্বন ডাই অক্সাইডটা সব থেকে গুরুত্বপূর্ণ। এরপর আস্তে আস্তে এখনকার যে প্রেজেন্ট পৃথিবীতে, এটাই হচ্ছে মেন, হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার তৈরির প্রথম ধাপ। ওই যে ওইখানে তৈরি হয়ে গেল প্রথম, তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকম, এখন তো আমরা দেখতে পাই যে পৃথিবীতে ট্রপোস্ফিয়ার লেয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তারপরে মেসোস্ফিয়ার আছে, তারপরে থার্মোস্ফিয়ার আছে, তারপরে এক্সোস্ফিয়ার আছে। এরপরে দেখতে পাওয়া যায় 78% এখনকার যে অ্যাটমসফিয়ারিক যে গ্যাসের যে কম্বিনেশন, সেটা হচ্ছে নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, এবং বিভিন্ন ধরনের গ্যাস যেমন নিয়ন, কার্বন ডাই অক্সাইড, আর্গন। বেশিরভাগ বলতে গেলে প্রায় 78%-এর মতো নাইট্রোজেন আর 21%-এর মতন অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে রয়েছে।
আর বাকি 1% আদার যে সমস্ত গ্যাসগুলো আমরা বললাম, আর্গন, তারপরে মিথেন, এই সমস্ত নিয়ন, এই সমস্ত গ্যাসগুলো বাকি 1% রয়েছে। আর তোমাদেরকে আগেও বলে দিলাম যে বিভিন্ন রকম লেয়ার, এইটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে মেনলি আমাদের অরিজিন অফ দি অ্যাটমসফিয়ার, অফ দি লেয়ারিং অফ দি আর্থ। এরপরে হচ্ছে আমি যখন পরে ভিডিও আনবো সেটা হবে হচ্ছে কম্পোজিট, মানে যে লেয়ারিংটা যেটা আছে, বললাম যে ট্রপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, এই লেয়ারের কাজগুলো কি এবং সেটা কতদূর থেকে কতদূর পর্যন্ত আমাদের ভূপৃষ্ঠ থেকে একদম টিল এন্ড পর্যন্ত, যেটাকে আমরা এক্সোস্ফিয়ার বলি, এই এক্সোস্ফিয়ার পর্যন্ত কতটা বিস্তৃত, সেইটা আগের ভিডিওতে পরের ভিডিওতে বলবো। আপাতত এইটুখানি আমি রাখলাম ভিডিওটাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলে